গল্পের শুরুটা হয় সেই দিন থেকে যখন আকাশে একটা অদ্ভুত লাল মেঘ দেখা যাচ্ছে। কেউ জানতো না এটাই মানব সভ্যতার শেষ দিন হতে চলেছে। দুনিয়ার সাধারণ মানুষ এটাকে স্পেস ইভেন্ট ভাবছিল, কিন্তু বিজ্ঞানীরা জানতেন এর পেছনে এমন এক ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে যা পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই সময়ে আমরা গল্পের প্রধান চরিত্র জনকে দেখি, যে তার পরিবারকে নিয়ে হাসি খুশি মনে বসে আছে। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনটা পুরো ওলটপালট হতে চলেছে। হঠাৎ টিভিতে একটা এমার্জেন্সি নিউজ অ্যালার্ট আসতে শুরু করে। নিউজে জানানো হয় ক্লার্ক নামের একটা মারাত্মক ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে চলেছে। শুরুতে লোকে এটাকে একটা মহাজাগতিক ঘটনা মনে করলেও বিজ্ঞানীরা জানতেন যে এর পেছনে লুকিয়ে আছে মারাত্মক বিপদ। কারণ এটা কোনো সাধারণ ধূমকেতু ছিল না, এর একটা বিশাল বড় টুকরো সোজা পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে। টিভিতে বারবার এই খবর শুনে জন যেমনই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে সব পাখি দ্রুত একদিকে উড়ে পালাচ্ছে, যেন কোনো বড় বিপদ ধেয়ে আসছে। তখনই হঠাৎ বাতাসের একটা মারাত্মক ঝড়ো হাওয়া এসে তাকে উড়িয়ে ঘরের থেকে বেশ কিছুটা দূরে ফেলে দেয়। সেই হাওয়া এতটাই জোরে ছিল যে ঘরের জানলার কাঁচ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। ঘরের ভেতরে থাকা সবাই মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ এবার তারা বুঝতে পারছিল এটা সাধারণ কোনো ঘটনা নয়, বরং কোনো বড় ধ্বংসলীলার শুরু। এরই মধ্যে জনের ফোনে একটা মেসেজ আসে, যেখানে জানানো হয় যে তার পরিবারকে একটা স্পেশাল শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে, যেখানে কিছু বাছাই করা লোকেদের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু যখনই খবরটা ঘরে উপস্থিত প্রতিবেশীরা জানতে পারে, তখন এই সিদ্ধান্ত তাদের একদমই পছন্দ হয়নি। তারা রেগে গিয়ে এটাই বলে যে যদি দুনিয়া ধ্বংসের মুখে থাকে তবে স্রেফ কিছু লোক নয়, বরং সবার বাঁচার অধিকার থাকা উচিত। জনের পক্ষে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া একদমই সহজ ছিল না। সে চাইলে তার প্রতিবেশীদের সাহায্য করতে পারত, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে নিজের পরিবারকে বাঁচাতে তাকে সেখান থেকে বেরোতেই হতো। যাওয়ার পথে তারা রাস্তায় চারিদিকে গাড়ির মারাত্মক জ্যাম লেগে আছে, মানে পরিষ্কার ছিল যে বিপদ খুব কাছে চলে এসছে। জন কোনোভাবে তাড়াতাড়ি নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়, যেখানে চারিদিকে কড়া সিকিউরিটি ছিল। প্রতিটা কোনায় আর্মির জওয়ান মোতায়েন ছিল, আর চারিদিকে হুড়োহুড়ি হাহাকারের পরিবেশ তৈরি হয়েছিল। বিপদের হাত থেকে বাঁচতে প্রত্যেকে শেল্টারের দিকে যেতে চাইছিল, কিন্তু ভেতরে স্রেফ তাদেরই যেতে দেওয়া হচ্ছিল যাদের শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে। জন কোনো মতে নিজের পরিবারকে নিয়ে ভেতরে পৌঁছে যায়, কিন্তু মুশকিল এখনই শেষ হয়নি। তারা যেমনই নিজেদের ব্যাগ খোলে, দেখে ভেতর থেকে ন্যাথানের ইনসুলিনের ওষুধটা গায়েব। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ওষুধটা গাড়ির ভেতরেই রয়ে গেছিল। ন্যাথান ছিল একজন ডায়াবেটিক পেশেন্ট, আর তার জন্য ইনসুলিন ছিল অত্যন্ত জরুরি। সে নিজের স্ত্রীকে বলে যে সে যেন ন্যাথানকে নিয়ে প্লেনে উঠে যায়, আর সে নিজে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে ফেরত চলে আসবে। কিন্তু জনের স্ত্রী তাকে ছাড়া প্লেনে উঠতে মানা করে দেয়। সে এক আর্মি অফিসারকে জানায় যে তার স্বামী ওষুধ আনতে গেছে, আর তারা দুজনে তার অপেক্ষা করতে চায়। কিন্তু এখানেই সে একটা মস্ত বড় ভুল করে ফেলে। আর্মির নিয়ম অনুযায়ী কোনো অসুস্থ পেশেন্টকে শেল্টারের ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। এই কারণেই আর্মিরা জনের স্ত্রী আর ন্যাথানকে নিজেদের সাথে ওখান থেকে কন্ট্রোল রুমে নিয়ে চলে যায়, যেখানে কন্ট্রোল রুমের ইনচার্জ হিসাবে এক মহিলা উপস্থিত ছিল। সে তাদের প্লেনে উঠতে পরিষ্কার মানা করে দেয়, আর বলে যে আপনারা এখন আর শেল্টারের দিকে যেতে পারবেন না। কিছুক্ষণ পর জন ওষুধ নিয়ে ফেরত এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু এবার সে না নিজের স্ত্রীকে দেখতে পায় আর না ন্যাথানকে। ঘাবড়ে গিয়ে সে প্লেনের ভেতরে ঢুকে পড়ে আর অন্ধের মতো চারিদিকে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনে তাকে কোথাও ছিল না। এরই মধ্যে এক আর্মি অফিসারের নজর জনের হাতে থাকা ইনসুলিনের ওপর পড়ে। সেই অফিসার ওষুধটার ব্যাপারে জিজ্ঞেস করায় জন জানায় যে এটা তার ছেলের জন্য। তখন সেই অফিসার তাকে বলে যে ওখানকার লোকেরা তার স্ত্রী পুত্রকে প্লেনে উঠতে দেয়নি, কারণ নিয়ম অনুযায়ী কোনো রোগীকে তারা ভেতরে নেবে না। এটা শুনে জনের গায়ে লোম খাড়া হয়ে যায়। সে তক্ষুনি প্লেন থেকে বাইরে বেরোনোর জন্য ছোটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্লেনের দরজা প্রায় বন্ধ হওয়ার মুখে, কিন্তু তার কপাল খারাপ, হঠাৎ পুরো এয়ারপোর্টের বাইরের পরিস্থিতি আরও বিগড়ে যেতে শুরু করে। সব মানুষ আর্মির কন্ট্রোলের বাইরে চলে যায়। লোকে যে কোনো উপায়ে ভেতরে ঢুকতে চায়। সবাই নিজের প্রাণ বাঁচানোর চক্করে প্লেনের দিকে দৌড়াতে শুরু করে। আর্মি তাদের আটকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ভিড় এতটাই বেশি যে কারোর পক্ষে কিছু করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই চরম হুড়ুহুড়ির মাঝেই একটা গুলি সোজা এক আর্মি জওয়ানের গায়ে এসে লাগে। সেই গুলির কারণে ফুয়েলের পাইপ থেকে ফুয়েল লিক করতে শুরু করে, আর দেখতে দেখতে হঠাৎ সেখানে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটা প্লেনও এই আগুনের গ্রাসে চলে আসে, যার ফলে একটা মারাত্মক বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটা এতটাই জোরালো ছিল যে সেখানে উপস্থিত কোনো মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ পর্যন্ত মেলে না, আর সবাই ওখানেই পুড়ে ছাই হয়ে যায়। ওদিকে জনের স্ত্রীও সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, তখনই সেই সবকিছু চোখের সামনে দেখে নেয়। এখন জনের পক্ষে নিজের স্ত্রী আর ছেলের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যায়। আর কোনো রাস্তা না দেখে তার স্ত্রী একটা মেসেজ পাঠিয়ে দেয় যে তারা দুজনে তার বাবার বাড়ির দিকে যাচ্ছে। ওদিকে চারিদিকে মানুষ নিজের প্রাণ বাঁচিয়ে অন্য প্লেনের দিকে ছুটছে। এরই মধ্যে জন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে আবার নিজের গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তার স্ত্রী সেখান থেকে চলে গেছে। তার স্ত্রীর রেখে যাওয়া নোটটা দেখে সে বুঝে যায় যে তার পরিবার কোথায় গেছে। এখন তার সামনে স্রেফ একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে নিজের স্ত্রী আর ছেলের কাছে পৌঁছানো। ওদিকে জনের স্ত্রী নিজের ছেলের ওষুধ নেওয়ার জন্য একটা মেডিকেল স্টোরে যায়।
সে ওখান থেকে কিছু ওষুধপত্র জোগাড় করছিলই, হঠাৎ সেই স্টোরের ওপর কিছু গুন্ডা হামলা করে দেয়। অ্যালিসন কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে গিয়ে বসে। যাত্রাপথে যখন গাড়ির চালক জানতে পারে যে ওদের দুজনকে শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু ছেলের মেডিকেল কন্ডিশনের কারণে ওরা প্লেনে জায়গা পায়নি, তখনই সেই লোকটা পুরো ব্যাপারটা বুঝে যায়। লোকটা তক্ষুনি গাড়ি থেকে নামে আর জবরদস্তি জনের স্ত্রীকে গাড়ি থেকে টেনে নামিয়ে নিচে ফেলে দেয়, আর তার ছেলে ন্যাথেনকে নিজের সাথে গাড়িতে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। অন্যদিকে জন নিজের পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, তখনই আকাশ থেকে আরও একটা ধূমকেতুর টুকরো পৃথিবীর দিকে আছড়ে পড়ে। সেটা পড়তেই একটা ভয়ঙ্কর ধ্বংসলীলা শুরু হয়ে যায়। চারিদিকে মানুষ নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু জন কোনো মতে সেখান থেকে বেঁচে ফেরে। রাস্তায় ভাগ্যবশত সে একটা আর্মি ট্রাক পেয়ে যায়, যেটা কানাডার দিকে যাচ্ছে। সে আর দেরি না করে তক্ষুনি সেই ট্রাকে উঠে বসে। যাত্রাপথে তার আলাপ হয় এক ব্যক্তির সাথে, যে তাকে একটা চমকে দেওয়ার মতো খবর দেয়। সে জানায় যে সারা দুনিয়ার কিছু বাছাই করা লোকেদের জন্য গ্রিনল্যান্ডে একটা আন্ডারগ্রাউন্ড শেল্টার বা মাটির তলার আশ্রয় তৈরি করা হয়েছে, কিন্তু ওখানে সবার জায়গা মেলেনি। স্রেফ সেই সব লোকেদেরই বেছে নেওয়া হয়েছে যারা এই আসন্ন ধ্বংসলীলার পর নতুন পৃথিবীকে আবার দাঁড় করাতে সাহায্য করতে পারবে। তখনই আমরা জানতে পারি যে জন পেশায় একজন আর্কিটেক্ট, এই কারণেই তার নামও সেই লোকেদের লিস্টে শামিল করা হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বাকি বিশেষজ্ঞদেরও এই কারণেই বেছে নেওয়া হয়েছে, যাতে মানবজাতি বেঁচে গেলে তারা আবার সবকিছু নতুন করে শুরু করতে পারে। কিন্তু ট্রাকে থাকা আরেক ব্যক্তির নজর জনের হাতে বাঁধা ব্রেসলেটের উপর পড়ে। সে বুঝে যায় যে এটা গ্রিনল্যান্ডে এন্ট্রি পাওয়ার পাস। লোভে পড়ে সে যে কোনো উপায়ে ওই ব্রেসলেটটা জনের থেকে কেড়ে নিতে চায়, কিন্তু জন তাকে পরিষ্কার মানা করে দেয়। ওদিক থেকে সেই লোকটা তাকে হুমকি দিতে শুরু করে, কিন্তু জন নিজের জেদে অটল থাকে। সে সাফ না করে দেয়। এই কারণেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর সেই হাতাহাতির চক্করে ট্রাকের ব্যালেন্স বিগড়ে যায়, যার ফলে ট্রাকে থাকা সমস্ত মানুষ নিচে পড়ে যায়। পড়ার সাথে সাথে কিছু মানুষ ওখানেই মারা যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় জন ওই দুর্ঘটনায় বেঁচে ফেরে। ওদিকে জনের স্ত্রী অ্যালিসন রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে লিফট চাইতে থাকে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। তাই সে আর দেরি না করে নিজেই পায়ে হেঁটে এয়ারপোর্টের দিকে দৌড় লাগায়। অন্যদিকে জনের স্ত্রীকে লিফট দেওয়া ওই লোকটা জনের ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। আসলে তার নোংরা প্ল্যান ছিল নাথানের ব্রেসলেটের ফায়দা তুলে নিজেই আর নিজের স্ত্রীর সাথে শেল্টারে আশ্রয় নেওয়া। সে আর্মি অফিসারদের কাছে মিথ্যে বলে যে ভিড়ের মধ্যে তাদের ব্রেসলেট হারিয়ে গেছে আর এই বাচ্চাটা তাদেরই ছেলে। প্রথমে আর্মিরা তার কথা বিশ্বাস করলেও তখনই জনের ছেলে চট করে বলে ওঠে, এরা আমার মা বাবা নয়। এটা শোনা মাত্রই আর্মিদের ওদের ওপর সন্দেহ হয়, আর তারা সঙ্গে সঙ্গে নাথানকে নিজেদের কাছে রেখে দেয়। এরই মধ্যে জনের স্ত্রী অ্যালিসানও শেষমেশ ওই এয়ারপোর্টে এসে পৌঁছায়। নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে সে সেই জায়গায় পৌঁছায় যেখানে তার ছেলেকে রেস্কিউ ক্যাম্পে রাখা হয়েছিল। নিজের ছেলেকে ঠিকঠাক দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এক ডাক্তার তাকে জানায় যে সে যদি এখান থেকে শেল্টারের দিকে যেতে না চায়, তবে কিছুক্ষণের মধ্যে একটা মিলিটারি ট্রাক এখান থেকে ক্যানাডার দিকে যাবে। তোমরা দুজনে ওটাই যেতে পারো। ওদিকে জনও অনেক কাঠখড় পুড়িয়ে ক্যানাডায় পৌঁছে যায়। সে সোজা তার শ্বশুরের বাড়ি আসে, কিন্তু সেখানে তার স্ত্রী আর ছেলে ছিল না। এই ছটপটানির মাঝেই হঠাৎ তার ফোনের রিং বেজে ওঠে। ফোনে তার স্ত্রী জানায় যে তারা মেইন রোডে নেমে গেছে। এটা শোনা মাত্রই জন সঙ্গে সঙ্গে ওদের আনতে রওনা দেয়। এতদিন পর যখন ওরা তিনজন একে অপরের সাথে দেখা করে, তখন সেই মুহূর্তটা ওদের কাছে কোনো মিরাকেলের চেয়ে কম ছিল না। কিন্তু ওদের কাছে খুশি উদযাপনের সময় একদমই ছিল না। জন ওদের জানায় যে সবচেয়ে বড় ধূমকেতুটা এখনও পৃথিবীর সাথে ধাক্কাই খায়নি, আসল ধ্বংসলীলা এখনও বাকি আছে। সেই জন্যে ওদের গ্রিনল্যান্ডের ওই আন্ডারগ্রাউন্ড শেল্টারে যে কোনো উপায়ে পৌঁছতেই হবে, কারণ বাঁচার স্রেফ ওই একটাই শেষ সুযোগ। অ্যালিসন তার বাবাকে সাথে চলার জন্য বলে, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয়, কারণ তার মরণ এখানেই লেখা ছিল। তাই না চাইতেও জন আর তার পরিবার ওই শেল্টারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখন দুনিয়া আর আগের মতো নেই। যত ওরা সামনের দিকে এগোতে থাকে, রাস্তা জুড়ে আকাশ থেকে ধূমকেতুর ছোট ছোট টুকরো আছড়ে পড়তে থাকে। চারিদিকে ধ্বংসলীলা ছড়িয়ে পড়ে। যেখানেই ধূমকেতু পড়ে, মানুষ ওখানেই শেষ হয়ে যায়। পুরো রাস্তা জুড়ে আকাশ থেকে পড়া ধূমকেতুর টুকরোগুলো ধ্বংসের তাণ্ডব চালাতে থাকে। জনকে যে কোনো উপায়ে শেষ ফ্লাইটটা ধরতেই হতো। সে যখন এয়ারপোর্টে পৌঁছায়, তখন প্লেন ওড়ার জন্য একদম রেডি। আর কোনো উপায় না দেখে সে রানওয়েতে সোজা প্লেনের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয়। গাড়িটা প্লেনের সামনে থামতেই ভাগ্যবশত প্লেনটাও থমকে যায়। পাইলট রেগে মেগে বাইরে আসে। জন তাকে জানায় যে তার পরিবারকেও গ্রিনল্যান্ডের শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে, কিন্তু পাইলট তাকে না করে দেয়, কারণ প্লেনের ভেতরে জায়গা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জন যে কোনো উপায়ে প্লেনে চড়তে চাইছিল। সে ওদের হুমকি দেয় যে ওরা যদি ওদের সাথে না নেয়, তবে সে গাড়ি রানওয়ে থেকে কখনই সরাবে না। পাইলট বাধ্য হয়ে জন আর তার পরিবারকে প্লেনের ভেতরে বসিয়ে নেয়। সবাই সামনের দিকে এগোচ্ছিল, তখনই সেই সবচেয়ে বড় ধূমকেতুটা পৃথিবীর বুকে আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেনটাও মারাত্মকভাবে কেঁপে ওঠে। প্লেনটা পাইলটের হাতের বাইরে চলে যায়, আর হঠাৎ একটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ওখানেই ক্র্যাশ করে। কিছু লোক জখম নিশ্চয়ই হয়, কিন্তু ভাগ্য ভালো থাকায় সবাই বেঁচে ফেরে। প্লেন থেকে বেরোতেই ওরা দূরে আর্মির বাংকার দেখতে পায়,
আর্মিরা ওদের দেখা মাত্রই গ্রিনল্যান্ডের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোর কাছে নিয়ে আসে। তখনই ওই বড় ধূমকেতুটার আরও টুকরো পৃথিবীর দিকে আছড়ে পড়তে থাকে, যা দেখে জনের গা হেরম কারা হয়ে যায়। সবাই তড়িঘড়ি করে বাংকারের ভেতরে ঢুকতে শুরু করে। বাংকারের ভেতরে এমার্জেন্সি অ্যালার্ম জোরে জোরে বাজতে থাকে, যার মানে পরিষ্কার ছিল যে ধূমকেতু পৃথিবীর একদম দোরগোড়ার। বাংকারের দরজা বন্ধ হতেই ভেতরে থাকা লোকেদের বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মাটির ওপর কী ধ্বংসলীলা চলছে সে খবর কারও জানা ছিল না। আর তারপর গল্পটা এক ধাক্কায় পুরো 1 বছর এগিয়ে যায়। কিছু সময় পর পৃথিবী আবার ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করে। যখন বাংকারের দরজা খোলা হয় তখন বাইরে শুধু ধ্বংসের খফনাক সব দৃশ্য। বড় বড় শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বছরের পর বছর মানুষ ওই বাংকারে বন্দী ছিল, কিন্তু তারা বেশি সময় আর ওখানে থাকতে পারত না, কারণ এখন তাদের কাছে থাকা যৎসামান্য খাবার দাবার আর জলও ধীরে ধীরে শেষ হতে বসেছে। ওদিকে এখন জনের ছেলে নাথানও বেশ বড় হয়ে গেছে। একদিন জন একটা স্যুট পরে দরকারি জিনিসপত্র খোঁজার জন্য একটা জনমানবহীন জাহাজের কাছে পৌঁছায়। সেখানে সে চারিদিকে মরে পড়ে থাকা মানুষের স্তূপ দেখতে পায়। সে ওখানে আর কিছু খোঁজার সুযোগ পাওয়ার আগেই হঠাৎ রেডিওতে একটা ভয়ঙ্কর ঝড়ের সতর্কতা জারি করা হয়। সেই ঝড়টা তার দিকেই দ্রুত গতিতে ধেয়ে আসছিল। জন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে তক্ষুনি বাংকারের দিকে দৌড় লাগায়। ঝড়টাও তার খুব কাছে চলে এসেছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় দৌড়াতে দৌড়াতে সে ঠিক সময় বাংকারের ভেতরে ঢুকে পড়ে। কিছুদিন পর বাংকারে পৃথিবীকে আবার নতুন করে দাঁড় করানোর জন্য একটা মিটিং চলছিল। তখনই হঠাৎ এক তীব্র ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটা এতটাই মারাত্মক ছিল যে পুরো বাংকারটা জোরালো ঝটকায় কেঁপে ওঠে। মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে, কিন্তু কেউ পালানোর সুযোগ পর্যন্ত পায় না। কিছু মানুষ ওখানেই মারা যায়। এই চরম হট্টগোলের মাঝে জন নিজের স্ত্রী আর ছেলেকে বাঁচাতে বাঁচাতে ওখান থেকে বাইরের দিকে ছুটতে থাকে। সে চটপট বাংকারের দরজা খোলে আর সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে যায়। সবাই বাইরে আসা মাত্রই বাংকারটা ভেতর থেকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে যায়। বাইরে বেরোতেই চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। কিছু মানুষের কাছে অক্সিজেন মাস্ক ছিল, আবার অনেকে মাস্ক ছাড়াই নিজের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রের দিকে দৌড় লাগায়। সবাই সমুদ্রে দাঁড়িয়ে থাকা নৌকাগুলোর দিকে ছুটতে শুরু করে, কারণ এখন ওটাই ছিল তাদের বেঁচে ফেরার শেষ রাস্তা। জনও নিজের পরিবারকে নিয়ে সোজা সমুদ্রে ঝাঁপ দেয়। জন সমুদ্রে ঝাঁপ দেওয়া মাত্রই কিছু লোক তার মাস্ক কেড়ে নেয়, কিন্তু কোনো মতে সে নিজের পরিবারের সাথে একটা নৌকার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা তক্ষুনি দরজা বন্ধ করে দেয়। ভাগ্য ভালো থাকায় তাদের নৌকাটা ভেসে পড়ে। তারা যেমনই সামনের দিকে এগোতে থাকে, হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের বিশাল উঁচু ঢেউ তীরের কাছে থাকা সব মানুষকে নিজের গ্রাসে নিয়ে নেয়। তাদের নৌকাটা অনেক কষ্টে এই ধ্বংসলীলা থেকে বেঁচে ফেরে। 2 দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর এবার তাদের নৌকার ইঞ্জিনও ধীরে ধীরে জবাব দিতে শুরু করে। কিন্তু স্বস্তির বিষয় এটাই যে ওটা তখনও এগিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, কারণ এই নৌকাগুলোকে তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউও এদের কিচ্ছু বিগড়াতে না পারে। রাতে জনের ছেলে নাথান আকাশে এখনও বেশ কিছু ধূমকেতু দেখতে পাচ্ছিল, যেগুলো পৃথিবীর দিকেই ধেয়ে আসছে। এ থেকে পরিষ্কার ছিল যে পৃথিবীর ওপর থেকে বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি। অবশেষে বহুদিনের সফরের পর তারা সমুদ্রে তীরে পৌঁছায়। তীরে পৌঁছে প্রথমে সবার মনে হয়েছিল যে পুরো লন্ডন হয়তো বেঁচে গেছে, কিন্তু ভালো করে দেখতেই সবার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ পুরো শহরটাই জলের তলায় ডুবে গেছে। এখন তারা সমুদ্রে নয়, বরং পুরো লন্ডনের ওপর ভাসছে। খাবারের খোঁজে একটু এগোতেই তারা আরও অনেক মানুষের দেখা পায়। এ থেকে সবাই আন্দাজ করতে পারে যে আশেপাশে আরও অনেক বাংকার নিশ্চয়ই আছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাংকারটার কাছে পৌঁছে যায়। জনের স্ত্রী তক্ষুনি নিজের গ্রিনল্যান্ড পাস দেখিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জন আর তার ছেলের পাস হারিয়ে গিয়েছিল। এই কারণে ওদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু ওখানে উপস্থিত কারো কাছেই নিজের পাস ছিল না, তাই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই ভিড়ের মধ্যেই জনের বন্ধু, যে পেশায় একজন ডাক্তার ছিল, সেও ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে এক আর্মি জওয়ান তাকে ওখানেই গুলি করে দেয়, আর সেই বেচারা ওখানেই শেষ হয়ে যায়। সবাই বাংকারের ভেতরে ঢোকার আগেই হঠাৎ সেখানে আরও একটা মারাত্মক ঝড় ধেয়ে আসে। সামনে আর কোনো উপায় না দেখে জন তক্ষুনি সেখান থেকে পালায়। ভাগ্য ভালো থাকায় এক ব্যক্তি ওদের লিফট দেয়, কিন্তু মুশকিল এখানেই শেষ হয়নি। হঠাৎ রাস্তার মাঝে আকাশ থেকে এক ঝাঁক ধূমকেতু ওদের দিকে ধেয়ে আসতে শুরু করে। সবাই সেখানে গাছগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে, কিন্তু সেই লোকটা নিজের গাড়ি বাঁচাতে ওটার দিকে দৌড় লাগায়। সে গাড়ির কাছে পৌঁছানো মাত্রই একটা ধূমকেতু সরাসরি তাঁর ওপর আছড়ে পড়ে। নিজের গাড়ির সাথে সাথে সে ওখানেই পুড়ে ছাই হয়ে যায়। এরপর জন নিজের পরিবারকে সাথে নিয়ে লন্ডনে তার আন্টির বাড়ি পৌঁছায়। ওদের সাথে এক মহিলাও ছিল, যে পেশায় ডাক্তার। আশ্চর্যের বিষয় হলো, জনের আন্টি তখনও বেঁচে ছিল। আসলে তাদের বাড়ির নিচে একটা বাংকার তৈরি করা ছিল। বাংকারের কারণেই সে এতদিন বেঁচে ফেরে। সেখানে আরও অনেক মানুষ উপস্থিত ছিল। এতদিন পর একটা নিরাপদ জায়গা পাওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে জন তার স্ত্রীকে সেই সত্যিটা জানায়, যা তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে বলে যে তার শরীরের ভেতর রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, আর এখন তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাই সে চায় মরার আগে নিজের পরিবারকে সেই জায়গায় পৌঁছে দিতে যেখানে প্রথম ধূমকেতুটা আছড়ে পড়েছিল। তার বিশ্বাস ছিল যে হয়তো ওখান থেকেই জীবন আবার নতুন করে শুরু করা যাবে। পরের দিন সকালে সবাই যাত্রার জন্য রেডি হয়ে যায়। জনের আন্টি তাকে নিজের সুরক্ষার জন্য একটা বন্দুকও দেয়। যাত্রাপথে সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাত হতে কিছু লুটেরা ওদের উপর হামলা করে বসে।
এই হামলায় ওদের সাথে থাকা ডাক্তার মহিলাটি ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু জন সাহস হারায় না। সে তক্ষুনি গাড়ি থেকে বেরোয় আর এক এক করে সব লুটেরাকে খতম করে দেয়। সকাল হতেই তারা ডাক্তারকে কবর দেয় আর একবার নতুন করে নিজেদের যাত্রাপথে রওনা দেয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে যখন ওরা এক জায়গায় পৌঁছায় তখন ওদের হোশ উড়ে যায়, কারণ যে জায়গায় বহু বছর আগে সমুদ্র ছিল আজ তা শুকিয়ে পুরোপুরি শেষ হয়ে গেছে। একটু এগোতেই তারা অনেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, কারণ সামনের দিকে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। মাটি মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। সেই ফেটে যাওয়া মাটি দেখে ওদের বুক কেঁপে ওঠে। ওটা পার করার স্রেফ একটাই রাস্তা ছিল, একটা সরু দড়ির ব্রিজ। এখানে না চাইতেও জন নিজের পরিবারের সাথে সাহস জুটিয়ে সেই ব্রিজের ওপর চলতে শুরু করে। কিন্তু ওই ব্রিজ পার করা এতটা সহজ ছিল না। জোরালো হাওয়া আর দুলতে থাকা মাটির কারণে ওদের এই যাত্রা আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। অনেকে মাঝ রাস্তাতেই নিচে পড়ে গিয়ে প্রাণ হারায়, কারণ ওখানকার পাহাড়ের পাথরগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু জন কোনো মতে নিজের স্ত্রী আর ছেলেকে সামলাতে সামলাতে ওই খাদ পার করে ফেলে, অথচ বেশিরভাগ মানুষ পেছনেই মারা যায়। খাদের ওপারে পৌঁছে তারা সেই জায়গার দিকে এগোয় যেখানে প্রথম ধূমকেতুটা আছড়ে পড়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা কোনো সবুজ গাছপালা বা নিরাপদ জায়গা দেখতে পায় না। চারিদিকে শুধু পুড়ে যাওয়া মাটি। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, যা দেখে জনের মাথা কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু তারা ওখান থেকে চলে যাওয়ার আগেই এক সশস্ত্র লোক ওদের সামনে চলে আসে। জন তাকে নিজেদের পুরো গল্প শোনায়, যার পর সে ওদের আশ্রয়ের জন্য নিজের বাড়ি নিয়ে যায়, যেখানে আরও অনেক মানুষ উপস্থিত ছিল। সে ওদের জানায় যে ওরা যে জায়গার খোঁজে এসেছে তা এখানেই আশেপাশে আছে, আর লোকে তাকে ক্রেটার বা ধূমকেতু পড়ার গর্ত নামে চেনে। কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়, কারণ মাঝ রাস্তায় যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে আছে। যেই ওদিকে যায় লুটেরারা তাকে ওখানেই গুলিতে ঝাঁঝরা করে দেয়। সেখানে অনেক খতরনাক মানুষ ওত পেতে বসে আছে। সাহায্যের জন্য সেই লোকটা নিজের মেয়েকে ওদের সাথে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে ওদের ম্যাপ দেখিয়ে বলে যে এই রাস্তাটা সোজা তোমাদের ওখানে নিয়ে যাবে। সে ওকে একটা ছবি দিয়ে বলে এটাকে রাস্তায় পড়া একটা চেক পয়েন্টে দেখাবে, তবেই তোমাদের আগে যেতে দেওয়া হবে। যদি এই ছবিটা কোথাও হারিয়ে যায় তবে তোমরা ওখানে কোনো দিনও পৌঁছতে পারবে না। এরপর সবাই আবার নতুন করে নিজেদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা জায়গায় এসে দাঁড়ায়, কিন্তু তখনই হঠাৎ কিছু আর্মি জওয়ান ওদের চারিদিক থেকে ঘিরে ফেলে আর সাফ মানা করে দেয় যে তোমরা কেউ আগে যেতে পারবে না। আগে তোমাদের জন্য মারাত্মক বিপদ আছে। সামনে কিছু লুটেরার সাথে আর্মির যুদ্ধ বেঁধেছে। কিন্তু যখন সেই মেয়েটা নিজের পরিচয় দেয় তখন সেই আর্মি জওয়ান ওদের বিশ্বাস করে। সে ওদের সাথে নিয়ে সেই জায়গায় যায় যেখানে কমান্ডার জনি ছিল। কিন্তু তারা সেই জায়গার কাছে পৌঁছানো মাত্রই চারিদিকে অন্ধাধুন গুলিবর্ষণ শুরু হয়ে যায়। সবাই সেই গুলি লড়াইয়ের মাঝখান দিয়ে এগোতে থাকে। এই হামলায় বেশ কিছু মিলিটারি জওয়ান ওখানেই ঢলে পড়ে। দুর্ভাগ্যবশত জনের অবস্থাও ধীরে ধীরে বিগড়তে শুরু করে। মানে এখন তার কাছে আর বেশি সময় নেই। সে যে কোনো সময় জীবনের লড়াইয়ে হেরে যেতে পারে। যেমন তেমন করে সারা রাতের যাত্রা পার করার পর সবাই সেই চেকপয়েন্টে গিয়ে পৌঁছায়। কিন্তু ওখানে গিয়ে তারা জানতে পারে যে কমান্ডার জনি এক রাত আগেই হামলায় মারা গেছে। ওখানকার অফিসার ওদের ফেরত যাওয়ার কথা বলে, কারণ ওরা যদি 1 মিনিটও এখানে দাঁড়ায় তবে সবাই মারা যাবে। কিন্তু জন সাফ জানিয়ে দেয় যে সে এখন এখান থেকে কোথাও যাবে না। সে এখন যে কোনো উপায়ে নিজের পরিবারকে ক্রেটারের পর্যন্ত নিয়ে যাবেই। সে সেই ছবিটাও ওকে দেখায়, কিন্তু অফিসার তাকে পরিষ্কার মানা করে দেয়। এখন জনের শরীরও ধীরে ধীরে জবাব দিতে শুরু করেছিল, কারণ রেডিয়েশন তার শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়েছে। জনের কথা শুনে অফিসারের মন গলে যায়। ওদের ওপর দয়া করে সে ওদের একটা বাসে বসিয়ে দেয় যেটা সোজা ক্রেটারের দিকে যাচ্ছিল। জন আর তার পরিবার আরও একবার নিজেদের বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঠিক তাদের বাসের সামনে আরও একটা জোরালো বিস্ফোরণ ঘটে, যা অন্য কেউ নয় বরং ওই লুটেরারাই ঘটিয়েছিল। সেই লুটেরারা বাসটা পুরোপুরি কবজা করে নেয়। বাসের সাথে যত আর্মি জওয়ান ছিল লুটেরারা সবাইকে খতম করে দেয়। তারা বাসের ভেতরে থাকা সবাইকে নিচে নামার হুকুম দেয়। সবাই এক এক করে বাস থেকে নামতে থাকে। কিন্তু যখনই জনের পালা আসে সে নিজের প্রাণের তোয়াক্কা না করে সরাসরি সেই লুটেরার ওপর ঝাঁপিয়ে পড়ে। জনকে লড়াই করতে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের মনেও সাহস চলে আসে। সবাই মিলে এক এক করে সব লুটেরাকে ওখানেই খতম করে দেয়। সেই লুটেরাদের হাত থেকে বেঁচে জন যেমনই বাস থেকে বাইরে বেরোয় দেখা যায় সে জখম হয়েছে, কারণ তার গায়ে গুলি লেগেছিল। সে তক্ষুনি তার স্ত্রীকে বলে যে সময় খুব কম, তাই আমাদের এখনই ক্রেটারের দিকে যেতে হবে। সবাই গাড়িতে বসা মাত্রই জনের স্ত্রী নিজে আগে বাড়ে আর চটপট ড্রাইভিং সিট সামলায়। তারা সবাই দ্রুত গতিতে ক্রেটারের দিকে এগোতে থাকে। আর একটু এগোতেই তাদের রাস্তার সামনে অনেক ভাঙাচোরা গাড়ি পড়ে থাকতে দেখা যায়। তাই তারা বাধ্য হয়ে গাড়ি থামাতে বাধ্য হয় আর পায়ে হেঁটেই পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের উপর উঠতেই তাদের সামনে ভেসে ওঠে একটা সুন্দর উপত্যকা। তাদের সামনে চারিদিকে সবুজ ঘাস, পরিষ্কার জল আর তাজা হাওয়া ছিল। এত ধ্বংসলীলার পরেও জীবন এখানে এখনও বেঁচে আছে।
এই দৃশ্য দেখে জনের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে শান্তি পায় যে শেষমেশ সে নিজের পরিবারকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পেরেছে। কিন্তু গুলি লাগার কারণে এখন সে নিজের জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তখনই হঠাৎ সে ওখানেই নিচে পড়ে যায়। জন নিজে তো এই নতুন দুনিয়ার অংশ হতে পারল না, কিন্তু নিজের প্রাণ দিয়ে সে নিজের পরিবারকে একটা নতুন জীবন নিশ্চয়ই উপহার দিল। আর এই দুর্দান্ত মুভিটা এখানেই শেষ হয়ে যায়।